জি জি, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আসসালামু আলাইকুম। লাইভ দিছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। জেনেসিস বিসিএস ক্যারিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা 49তম বিসিএস বিশেষ বিসিএস নিয়ে কিছু আলোচনা করব, গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা নিয়ে। আমরা প্রথমে আমরা দেখব 49তম বিসিএস এর সিলেবাস। ম্যাথের সিলেবাসটা একটু আমরা দেখি। ম্যাথের সিলেবাস, এটা হলো ম্যাথের সিলেবাস, দেখা যাচ্ছে কিনা। ম্যাথের সিলেবাসে ম্যাথে আছে 10 মার্ক, 10 মার্ক। তবে ম্যাথের এই আসবে হলো 14 থেকে 15টা প্রশ্ন আসবে। 10 মার্ক হলেও 14-15 পরীক্ষা আসে, কারণ কি? কারণ হলো ম্যাথ এবং মেন্টাল এবিলিটি মিলে যে 20, এর মধ্যে ম্যাথ থেকে বেশি আসে। অনেকে আমাদের সাথে আছেন, কি আমরা কে কে কোথা থেকে কমেন্টস জানা আছেন, একটু কমেন্টস করে জানাবেন। কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করছেন একটু কমেন্টসে জানালে আমরা আপনাদের সাথে একটু আড্ডা দিলাম, প্লাস সিলেবাস 49তম বিশেষ নিয়ে একটু আলোচনা করলাম। এখানে আমাদের ম্যাথের সিলেবাস দেখা যাচ্ছে কিনা ঠিক মতো সবাই একটু জানাবেন আমাদের। একটু কমেন্টস করে জানান সবাই, শোনা যাচ্ছে কিনা প্লাস দেখা যাচ্ছে কিনা। সিলেবাসে কি কি আছে? প্রথমে আছে পাটিগণিত, এটা হলো পাটিগণিত অংশ। পাটিগণিত, এখান থেকে 2 মার্ক থাকে, এই অনেকগুলো টপিকস মিলে 2 মার্ক। এই 2 নম্বর, 3 নম্বর আর হলো 5, এই তিনটা হলো বীজগণিত। বীজগণিত এখানে থাকে হলো 6 মার্ক। এখানে 6 মার্কস থাকবে। এরপরে এইটা হলো জ্যামিতি, এই 4 নম্বর, এই 4 নম্বর টপিক হলো জ্যামিতি। এইটা হলো জ্যামিতি, পরিমিতি জ্যামিতি সব মিলে এখানে 2 মার্ক থাকে। তবে এটা বেশি থাকে, 3-4 মার্ক থাকে। 48তম বিসিএস এ কিন্তু প্রশ্ন এখান থেকে বেশি আসছে। তা আমরা সিলেবাস মোটামুটি বিসিএস, জেনারেল বিসিএস এর সিলেবাস সেম সিলেবাস, শুধু একটু নাম্বার কম, 5 কম আর কি। ঠিক আছে, জেনারেল যা সিলেবাস, স্পেশালও কিন্তু তাই সিলেবাস। গণিতে, গণিত এবং মানসিক দক্ষতা অংশে সিলেবাস সেম, শুধু নাম্বারটা 15 জায়গায় 10, এছাড়া কোনো আলাদা কিছু নাই। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের মাহি আছে আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে। আর কে কে আছেন একটু কমেন্টস করে জানাবেন, কারা কারা এই মুহূর্তে লাইভে আছেন কমেন্টস করে জানাবেন। এরপরে আমরা দেখি মেন্টাল এবিলিটি অংশে কি আছে। মেন্টাল এবিলিটি অংশে পিলির যা সিলেবাস, জেনারেল সিলেবাস, এখানে নাম্বার হলো 10। তবে কথা হলো মেন্টাল এবিলিটি অংশে স্পেশালি আমরা 48 প্রশ্ন ছিল, 5-6টা প্রশ্ন ছিল মেন্টাল এবিলিটি ধরলে, 5-7টা। হ্যাঁ, এই প্রশ্ন একটু কম থাকে
মেন্টাল, তাহলে গণিত এবং মানসিকতা 20, এই 20-এর মধ্যে, গণিত এবং মানসিকতা 20-এর মধ্যে ম্যাথ থাকে 14-15, আর মেন্টাল এবিলিটি থাকে, মেন্টাল এবিলিটি এখান থেকে হলো 5-6, এর বেশি থাকে না। 14-15 ম্যাথ থাকে। তার মানে দেখা যাচ্ছে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না জুয়েল। এটা হলো সিলেবাসটা, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কাছে দেখা যাচ্ছে না, এখন দেখা যাবে সিলেবাস। আমরা এখন সিলেবাসের প্রথম যে টপিকস একেবারে বাস্তব সংখ্যা, এটা নিয়ে আমরা আলোচনা করবো একটু। বাস্তব সংখ্যা, জুয়েলকে ধন্যবাদ আপনাকে। এরপরে সিলেবাস এখন দেখা যাচ্ছে কিনা, এই ব্যাকগ্রাউন্ড সাদা কেন, সাদা দেখা যায় না কিছু। এখন কি দেখা যাচ্ছে জুয়েল? প্রথমে আমরা আলোচনা করবো অঙ্ক আর সংখ্যা নিয়ে। অঙ্ক আর সংখ্যা কি দেখা যাচ্ছে? অঙ্ক এবং সংখ্যা। অঙ্ক ডিজিট, অঙ্কের ইংরেজি হলো ডিজিট। ডিজিট, এই 0 থেকে 9 পর্যন্ত এগুলো হলো ডিজিট। ডিজিট অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত। এর মধ্যে এই মানে অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত এটা হলো সার্থক অঙ্ক বলে, সার্থক, সার্থক অঙ্ক। আর 0 হলো সাহায্যকারী অঙ্ক, সাহায্যকারী অঙ্ক। খালি এটা 0-কে বলে সাহায্যকারী অঙ্ক, বুঝছেন? এই অঙ্ক থেকে সংখ্যা হয় এক বা একাধিক, এক বা একাধিক, এক বা একাধিক। এখন দেখা যাচ্ছে কিনা কেউ একটু হাসিব আমলা ক্লিয়ার, পাস মার্ক কি জেনারেল আলাদা কিনা? না, এখানে পাস মার্ক নাই। পাস মার্ক না, আলাদা করে কাট মার্ক আছে, ঠিক আছে? ক্লিয়ার এখন হাবিব বলছে ক্লিয়ার, হাবিব আদনান, হাসিব আমলা বলছে ক্লিয়ার। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। হাসিব আমলা আমাদের পুরনো লোক। হাবিব আদনান কোথা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন আপনার হোম ডিস্ট্রিক্ট। এক বা একাধিক অঙ্ক মিলে, অঙ্ক মিলে সংখ্যা হয়, এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা হয়। একটা অঙ্ক দিয়ে সংখ্যা হয়, যেমন 1-এর সাথে 3 দিলাম একটা সংখ্যা, ঠিক আছে? 2-এর সাথে 7 দিলাম একটা সংখ্যা, 1023 এটা একটা সংখ্যা। আবার দেখেন, আমি যদি লিখি 5টা, 7, 7খানা, 10খানি, এগুলো কি? এগুলো সংখ্যা। সংখ্যা অঙ্কের সাথে, অঙ্কের সাথে টি টা খানা থাকলে সংখ্যা হবে, বুঝছেন? অঙ্কের সাথে যদি টিটা খানাখানি এগুলো থাকে তাহলে সংখ্যা হয়ে যাবে। অঙ্কের সাথে টিটা খানাখানি থাকলে কি হবে? সংখ্যা হবে, বুঝতে পারছেন? চাপাই নবগঞ্জ থেকে হাসিব মামলা, হ্যাঁ মিতালি, হাসিব মামলা চাপাই মামলা আমরা জানি আমরা, চাপাই। আচ্ছা, তাহলে দেখা গেলো যে অঙ্ক কি? অঙ্ক হলো 10টা যে ডিজিট, 1 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, এগুলো হলো সংখ্যা, অঙ্ক। আর অঙ্ক এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। এক বা জেনারেল সাবজেক্ট মিলে কাটমার্ক, কাটমার্ক মাহিজিটা যেটা প্রশ্ন করছেন, কাটমার্ক এভাবে হবে না আসলে। আপনি 200 মার্কের পরীক্ষা দিবেন, আপনার সাবজেক্ট ওয়াইজ পোস্টের এগেনস্টে, ধরেন আপনি বাংলা, বাংলা পোস্ট আছে 60, 60-এর পোস্ট আছে, আপনার নিবে কত? পিএসসি ঠিক করে নিবে কত? 120 জন। টপ 120 জন যে নাম্বার পাবে সেটাই লাস্ট, যে নাম্বার পাবে সেই কাটমার্ক, ঠিক আছে? হেলো বিষয়। আমাদের আনিস আছে বরিশাল থেকে, হাবিব, আচ্ছা, ঝালকাঠি থেকে আছে আমাদের মামুন, এই যে খুলনা থেকে কি আছে? হাবিব, হাবিব ভাই আছে খুলনা থেকে। আচ্ছা, তা আমরা দেখলাম অঙ্ক আর সংখ্যা। এবার আবার পরবর্তী স্লাইডে আমরা সংখ্যা, সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব, বাস্তব সংখ্যা। তার আগে আমরা সংখ্যার একটু ডায়াগ্রাম করি। সংখ্যা, সংখ্যার প্রকারভেদ। সংখ্যা হলো 2 প্রকার, বাস্তব সংখ্যা আর হলো কি অবাস্তব সংখ্যা। বাস্তব আর অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা। আচ্ছা,
বাস্তব সংখ্যা আবার দুই প্রকার হয়, মূলদ আর কি অমূলদ সংখ্যা। মূলদ আর অমূলদ, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা আবার দুই প্রকার হয়, পূর্ণ সংখ্যা আর হলো ভগ্নাংশ। আমরা আজকে এগুলো আলোচনা করব। এবার বাস্তব সংখ্যা, এবার আমরা বাস্তব সংখ্যা কি একটু দেখি। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা প্রথমে আসে আমরা বাস্তব সংখ্যা, ইংরেজিতে বলে এটাকে রিয়াল নাম্বার। বাস্তব মানে হলো রিয়াল, রিয়াল নাম্বার, রিয়াল নাম্বার। যে সংখ্যার, যে সংখ্যার, যে সংখ্যার কবির, অনেকদিন পর দেখলাম শাহ কবির, ধন্যবাদ আপনাকে। যে সংখ্যার বর্গ ধনাত্মক, এই কথাটা ইম্পর্টেন্ট এখানে, বর্গ ধনাত্মক, যে সংখ্যার বর্গ ধনাত্মক তাকে বাস্তব সংখ্যা বলে। বর্গ ধনাত্মক, বর্গ ধনাত্মক মানে হলো -2, এটাকে বর্গ করলে পাওয়া যায় 4। তাহলে -2 একটা বর্গ বাস্তব সংখ্যা। মাইনাস √3, √3 এটাকে বর্গ করলে 3 পাওয়া যায়। -√5 এটাকে বর্গ করলে 5 পাওয়া যায়। এগুলো সবগুলো বাস্তব সংখ্যা। তাহলে আমরা বলা যায়, যেমন উদাহরণ দিলে যে -2, -1, 0, 1, 2, √2, -√3, এগুলো সবগুলো বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার দেখলাম আমরা কোনগুলো, যে সংখ্যা মাইনাস থাকে প্লাস বর্গ করে যদি ধনাত্মক পাওয়া যায়, বর্গ ধনাত্মক, এই যে বর্গ যদি ধনাত্মক হয় তাহলে সংখ্যাটা কি হবে, বাস্তব হবে। বর্গ ধনাত্মক হলে কি হবে, বাস্তব হবে। আচ্ছা, এবার আসে অবাস্তব। অবাস্তব বাকি ইমাজিনারি বলে এটাকে। অবাস্তব সংখ্যা ইংরেজি হলো ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বারটা কি হবে, যে সংখ্যার বর্গ ধনাত্মকের জায়গায় এখানে ঋণাত্মক হবে, যে সংখ্যার বর্গ ঋণাত্মক, এই বর্গ ঋণাত্মক তাকে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা বলে, কাল্পনিক সংখ্যা বলে, কাল্পনিক সংখ্যা বলে। বিষয়টা কি, বর্গ ঋণাত্মক। জিএম বাপ্পি, জিএম না, জিএম মানে কি, জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার বাপ্পি দেখতেছে আমাদের খুলনা থেকে, আচ্ছা সাতক্ষীরা থেকে, সরি। বর্গ ঋণাত্মক কেমন সংখ্যা, বর্গ ঋণাত্মক হবে কখন, যখন রুটের মধ্যে মাইনাস হবে। এই যে √1, √2, √3, রুটের মধ্যে -4, রুটের মধ্যে মাইনাস থাকলে, এই রুটের মধ্যে দেখেন √1 কে বর্গ করলে এই -1 এর উপরে হাফ, তার উপরে স্কোয়ার করলে এটা কাটাকাটি যায়, তাহলে -1 থেকে যায়, -1 থেকে যায়। তাহলে দেখা যাচ্ছে এই সংখ্যাগুলো বর্গ করলে ঋণাত্মক হয়, বর্গ করার পরেও ঋণাত্মক হয়। বুঝতে পারছেন, বর্গ করার পরেও কি। মিজান দেখতেছে রাজশাহী থেকে, ধন্যবাদ আপনাকে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, অনেক লোক পাওয়া যাচ্ছে রাজশাহী চাপাই। আচ্ছা, তাহলে যে সংখ্যার বর্গ ঋণাত্মক, রুটের মধ্যে মাইনাস, অবাস্তব সংখ্যা চেনার একটা পদ্ধতি হলো, যে সংখ্যা বর্গ ঋণাত্মক, কথাটা বুঝছেন, বর্গ যদি ঋণাত্মক হয় তাহলে অবাস্তব সংখ্যা হবে, বর্গ ঋণাত্মক হলে কি হবে, অবাস্তব সংখ্যা হবে। বর্গ ঋণাত্মক, বর্গ ঋণাত্মক কোন সংখ্যাগুলো হয়, রুটের মধ্যে মাইনাস থাকলে, শুধুমাত্র রুটের মধ্যে মাইনাস, অর্থাৎ রুটের মধ্যে মাইনাস সংখ্যা থাকলে, নেগেটিভ সংখ্যা থাকলে ওই সংখ্যাটা বর্গ ঋণাত্মক হয় এবং ওই সংখ্যাটা কি হয়, অবাস্তব হয়। তো অবাস্তব সংখ্যার চেনার পদ্ধতি হলো কি থাকবে, রুটের মধ্যে রিয়াদ খান, চিনতে পারছি আপনাকে, রিয়াদ খান। তাহলে রুটের মধ্যে মাইনাস থাকলে কি হয়, অবাস্তব হয়। হ্যাঁ, রুটের মধ্যে মাইনাস থাকলে অবাস্তব হয়। এবার আমরা অবাস্তব সংখ্যার অবাস্তব সংখ্যার একটা চেনার পদ্ধতি আছে, সেটা হলো আমরা রুটের মধ্যে -2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, রুটের মধ্যে -1 গুণ 2, এভাবে রুটের মধ্যে -1 আর রুটের মধ্যে 2 এভাবে লেখা যায়। একইভাবে রুটের মধ্যে -3 কে রুটের মধ্যে -1 গুণ 3, রুটের মধ্যে -1 আর রুটের মধ্যে 3 লেখা যায়। ঠিক আছে, রুটের মধ্যে -1 আর রুটের মধ্যে -3 লেখা যায়। এভাবে রুটের মধ্যে -4, রুটের মধ্যে -4 কে √1 গুণ 4, অর্থাৎ রুটের মধ্যে -1, রুটের মধ্যে 4 লেখা যায়। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন,
এই গণিতের ভাষায় ঋণাত্মক আর অঋণাত্মক কি, ঋণাত্মক আর ঋণাত্মক আলাদা না? আলাদা, হ্যাঁ। ধনাত্মক আর ঋণাত্মক কি আলাদা কি? আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি আমি, দিচ্ছি। এটা হাসিবা আমলার প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি একটু পরে, এটা আলোচনা করে নিই। তাহলে আমরা দেখলাম রুট ওভার, এই রুট ওভার -1 এটা সবার মধ্যে আছে। দেখেন এটা, এখানেও রুট ওভার -1 আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে দেখা যাচ্ছে সকল অবস্থা সংখ্যার মধ্যে ঢাকা থেকে দেখতেছে রবিউল ইসলাম রেজা, আচ্ছা বুঝছো, ঢাকা, ঢাকার রাজশাহী বিভাগ বেশি। রুট ওভারের মধ্যে -1 থাকলে, রুটের মধ্যে -1 যদি থাকে, এটা কমন, মানে সকল অবস্থানের মধ্যে কমন। রুট ওভার -2 এর মধ্যে কি রুট ওভার -1 আছে? রুট ওভার -3 মধ্যেও আছে। যে কোনো অবাস্তব সংখ্যা রুটের মধ্যে মাইনাস, এটাকে এইভাবে রুট ওভার -1টা সব জায়গার মধ্যে কমন থাকে। এই কমন জিনিস যেটা, যেটা কমন মানে রুট ওভার -1, এটা সকল অবস্থানের মধ্যে কমন। এই কমনটাকে ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা, অর্থাৎ আই মানে হলো, আই মানে রুট ওভার -1। আই কেন? আই হলো ইমাজিনারি, তাই আই ইমাজিনারি, মানে ইমাজিনারি নাম্বার, অবাস্তব মানে ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা, এই জন্য এটাকে আয় দ্বারা প্রকাশ করে। তার মানে অবাস্তব সংখ্যার কে আয় দ্বারা প্রকাশ করে। তাহলে এই যে সংখ্যাটা আমরা লিখছি এইভাবে, এটাকে এইভাবে লেখে I√2, এটাকে লেখে I√3, এটাকে 4 না, তাহলে 2I। তাহলে অবাস্তব সংখ্যা কি? এই যে 4I, 3I, 3I, 2I, অথবা কি √3 এভাবে লেখা যায়। I√5 যেভাবে লেখেন, এই সবগুলো কি সংখ্যা? অবাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যা আমরা, মাহবুব হোসেন ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে দেখতেছেন? পরিষ্কার দেখে কোথা থেকে দেখতেছেন একটু বলবেন। যারা যারা কমেন্টস করছেন কোথা থেকে দেখতেছেন কমেন্টস করবেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম রুট, অবাস্তব সংখ্যা চিনবো কিভাবে? অবাস্তব সংখ্যা চিনবো কিভাবে? রুটের মধ্যে মাইনাস দেখে, অথবা কি দেখে, যে এরকম আই থাকবে, আই থাকবে। রুটের মধ্যে মাইনাস থাকলে অথবা আই থাকলে অবাস্তব সংখ্যা হয়। তাহলে অবাস্তব সংখ্যা চেনা যাচ্ছে? যারা দেখতেছেন কমেন্টস করে, অবাস্তব সংখ্যা কি চেনা যাবে কিনা? অবাস্তব সংখ্যা চেনা যাবে কিনা? তো অবাস্তব সংখ্যা চেনার উপায় কি? দুইটা পদ্ধতি, একটা রুটের মধ্যে মাইনাস থাকবে এরকম, অথবা কি থাকবে, আই থাকবে। কারণ আই মানে কি? রুটের মধ্যে -1, আই মানে কি? রুটের মধ্যে -1। এবার আমরা আয়ের পাওয়ার, তাহলে আমরা যদি আই স্কোয়ার করি তাহলে হবে -1। আই কে কিউব করলে, আই কিউব বলে আই স্কোয়ার, তার সাথে আই, তার মানে আই স্কোয়ার মানে -1, -1 ইন্টু আই, তার মানে -i। I⁴ যদি 4 করি তাহলে দেখবো আই স্কোয়ার, তারপরে আবার স্কোয়ার করা যায়, তাহলে -1 স্কোয়ার, তার মানে 1। তাহলে আমরা I⁴ মানে কি? 1। এটা খেয়াল করেন, I⁴ মানে কি? 1। সোহেল আমলা, সোহেল আরমান, সরি, সোহেল আরমান আমাদের একজন, তিনিও একজন শিক্ষক, এক, সে পলিটেকনিকের শিক্ষক। অভিনন্দন, ধন্যবাদ আপনাকে। মা হোসেন বলছে ক্লিয়ার, বোঝা যাচ্ছে, আচ্ছা ধন্যবাদ। আরেকবার রিপিট। ও বলছে কি, অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা চেনার পদ্ধতি হলো দুটো। রুটের মধ্যে মাইনাস দেখবেন, অথবা আই থাকলে, রুটের মধ্যে মাইনাস অথবা আই থাকলে অবাস্তব সংখ্যা চেনা যাবে। রাকিব হাসান, রাকিব হাসানকে উত্তরটা দিলাম। বুঝতে পারছেন কিনা? রুটের মধ্যে মাইনাস থাকলে অথবা কি আই থাকলে অবাস্তব সংখ্যা হবে। বোঝা গেছে রাকিব হাসান? বোঝা গেছে কিনা? সোহেল আরমান আমাদের অনেক আগের লোক, পরিচিত জন আমাদের, সব ভাই ব্রাদার। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম, আই স্কোয়ার মানে √1, আমরা এখানে মনে রাখি এটা। আই মানে কি? আই স্কোয়ার মানে হলো -1, আর আই কিউব মানে হলো -i। এই দুটো মনে রাখেন। এই দুটো যদি মনে রাখেন তাহলে পরীক্ষায় ধরেন কিভাবে আসে আমি একটু দেখাই। I⁴ যদি 8 নেই তাহলে I⁴ তার উপর স্কোয়ার করা যায়, অর্থাৎ 1 স্কোয়ার মানে 1। I⁴ যদি 12 লিখি
i⁴ তার উপরে কিউব লেখা যায়, মানে 1 কিউব মানে কি 1। তাহলে দেখা যাচ্ছে আয়ের পর, ধন্যবাদ আপনাকে, ওয়েলকাম। আয়ের পর 8, 12, আয়ের পর যদি 16 নেই তাও 1 হবে, আয়ের পর যদি 20 নেন তাও কি 1 হবে। তাহলে আয়ের পাওয়ার যদি 4 এর গুণিতক হয় 4n সমান সমান 1। আয়ের পাওয়ার 4 এর গুণিতক, 4 এর গুণিতক মানে কি 4, 8, 12, 16, 20, 24, 4 দ্বারা ভাগ গেলে আয়ের পাওয়ারকে যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে উত্তর হবে 1। এন্ড পরীক্ষা আসলো, ধরেন প্রশ্ন আসলো আয়ের পাওয়ার 34 সমান সমান কত, আয়ের পাওয়ার 34 সমান কত। এখন এখন আয়ের পাওয়ার দিয়ে যদি প্রশ্ন আসে, আয়ের পাওয়ার যদি প্রশ্ন আসে তাহলে এই যে 34 থাকবে না, এটাকে 4 দিয়ে ভাগ করবেন, 34কে 4 দিয়ে ভাগ করেন, 34কে 4 দিয়ে ভাগ করলে 4 32, শুধু 2, এই যে অবশিষ্ট কত 2, শুধু অবশিষ্ট নিয়ে কাজ করবেন। আয়ের পাওয়ার যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট হিসাব করবে শুধু। তাহলে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট কত 2, তাহলে আয়ের পাওয়ার 34 মানে হলো আয়ের পাওয়ার 2। আয়ের পাওয়ার 2 মানে আমরা জানি আয়ের পাওয়ার 2 মানে হলো -1। এটা অ্যান্সার, -1 অ্যান্সার, -1 অ্যান্সার। খুবই সহজ। তাহলে আয়ের পাওয়ার দিয়ে যদি প্রশ্ন আসে তাহলে 4 দিয়ে ভাগ করে শুধু অবশিষ্টটা নিয়ে কাজ করবেন। আয়ের পাওয়ার যদি থাকে প্রশ্ন, তো আয়ের পাওয়ার সমান সমান 57, কত 57 ধরেন, ঠিক আছে। তাহলে 57কে, যে 57কে কি করবেন 4 দিয়ে ভাগ করবেন, 4, 14, 56, থাকে কত 1। 1 মানে কি আই, আই 1 মানে আই, আয়ের পর 1 মানে কি আই, এটা আই অ্যান্সার, আর কিছু নাই, শেষ অঙ্ক। ঠিক আছে, বোঝা গেছে কিনা? হাসিব আমলা, রাকিব হাসান যারা আছেন, তা আয়ের পর যতই থাক 4 দিয়ে ভাগ করেন, অবশিষ্টটা নিবেন। 57 4 দিয়ে ভাগ করে থাকে 1, তাহলে 1 আয় উত্তর। যদি আরেকটা দেই তাহলে বুঝবেন, আরেকটা দেই, ধরেন আয়ের পর থাকলো 79, তাহলে 79কে 4 দিয়ে ভাগ করবেন, 4 1 4, 3 39, 4 নং 36, থাকে কত 3, থাকে 3, 3, তাহলে আই কিউব, এটা মানে হলো আই কিউব। আই কিউব মানে হলো -i, আই কিউব মানে কি -i, এটা অ্যান্সার হলো -i। এই যে আই কিউব মানে -i, মনে রাখবেন দুইটা। রবিউল ইসলাম, রবিউল, কয়জন রবিউল? বোঝা গেছে কিনা হাসিব আমলা এবং রাকিব হাসান? বোঝা গেছে? তাহলে আমরা দেখলাম যে আয়ের পর নিয়ে যদি প্রশ্ন আসে, আয়ের পর নিয়ে প্রশ্ন আসে পারা যাবে কিনা, যারা আছেন লাইভে আয়ের পর নিয়ে প্রশ্ন আসলে পারা যাবে কিনা, আয়ের পাওয়ার পরীক্ষা আসছিল। আচ্ছা, তা আমরা আয়ের পর নিয়ে আসলে আসলে করি 4 দিয়ে ভাগ করবো, তাহলে কি করব, আয়ের পর আসলে 4 দিয়ে এরকম ভাগ করে অবশিষ্ট, শুধু অবশিষ্ট নিয়ে কাজ করবেন, শুধু অবশিষ্ট, শুধু অবশিষ্ট নিয়ে কাজ করবেন, তাহলে আয়ের পর দিয়ে প্রশ্ন আসলে পারা যাবে আশা করি। ঠিক আছে, আমরা পরবর্তীতে আয়ের পর নিয়ে কাজ করলাম, এবার একটু আমরা অন্য সংখ্যা চলে মূলদ অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করবো। মূলদ অমূলদ, খুব সময় ধন্যবাদ হাসিব আমলাকে, আপনি মেনশন করবেন সবাইকে। মূলদ অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কি জিনিস, প্রথমে আসে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ, মূলদ সংখ্যা এটাকে ইংরেজিতে বলে, ইংরেজিতে বলে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা, রেশনাল, যে রেশনাল নাম্বার, ঠিক আছে। মূলদ সংখ্যা কি রেশনাল নাম্বার, যে যে সংখ্যাকে, যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত, পূর্ণ সংখ্যার অনুপাত বা ভগ্নাংশ রূপে প্রকাশ করা পারবে, অবশ্যই পারবেন আপনি। হাসিব আমলা, হাসিব আমলার সাবজেক্ট কি, যে সঙ্গে দুটি পূর্ণ সংখ্যা অনুপাত রূপে প্রকাশ করা যায়, যে সঙ্গে দুটি পূর্ণ অনুপাত রূপে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, মূলদ সংখ্যা।
কি বলছি? পূর্ণ সংখ্যার অনুপাত বা ভগ্নাংশ। মানে কি? আমরা যদি অঙ্কে লিখি, এটা বাংলায় লিখছি, অঙ্কে লিখলে পি বাই কিউ, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট জিরো, নিচেরটা শূন্য না। যদি এরকম হয়, বিষয়টা বুঝেন, পি বাই কিউ একটা মূল অনুপাত আকার, এটা কি আকার? অনুপাত আকার, অনুপাত আকার। পি বাই কিউ একটা অনুপাত আকার, যেখানে পি ও কিউ কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। যদি এরকম হয় যে অনুপাত আকার মানে ভগ্নাংশ আকার বা অনুপাত আকার, অনুপাত কেন? আমরা পি ইস টু কিউ, এই পি ইস টু কিউ সমান পি বাই কিউ কিন্তু লিখি। তো অনুপাত আর ভগ্নাংশ একই জিনিস, অনুপাত মানে ভগ্নাংশ, ভগ্নাংশ মানে অনুপাত। তাহলে বিষয়টা বুঝেন? ও আপনার গণিত সাবজেক্ট, তাহলে তো আপনাদের পোস্ট আছে 30টা 32টা পোস্ট আছে, ঠিক আছে? আচ্ছা, আপনারা সাবজেক্ট উল্লেখ করেন, আর যারা আছেন লাইভে সাবজেক্ট উল্লেখ করেন আপনাদের কি কি সাবজেক্ট, ঠিক আছে? তাহলে যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যা অনুপাত রূপে প্রকাশ করা তাকে মূলদ সংখ্যা বলে। আমরা বলছি মূলদ সংখ্যা অনুপাত বা ভগ্নাংশ আকার, মানে 2/5, 7/3, 8/9, এরকম ভগ্নাংশ হলে মূলদ। ভগ্নাংশ হলে কি হবে? মূলদ হবে। ভগ্নাংশ সংখ্যা হলে কি হবে? মূলদ হবে। ভগ্নাংশ মানে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা মানে ভগ্নাংশ সংখ্যা, বা ভগ্নাংশ বানানো যায় পি বাই কিউ আকার, পি বাই কিউ আকার। তবে নিচেরটা জিরো হওয়া যাবে না, উপরে জিরো হলে অসুবিধা নেই, 0/5 সমস্যা নাই, মূলদ সংখ্যা। তবে 5/0 এটা আনডিফাইন্ড, এটাকে বলে আনডিফাইন্ড বলে। নিচেরটা শূন্য হলে আনডিফাইন্ড হয়ে যায়, এটা মূলদ সংখ্যা হবে না। নিচেরটা জিরো হওয়া যাবে না, নিচেরটা জিরো হওয়া যাবে না, নিচেরটা জিরো হওয়া যাবে না, তাহলেই হবে মূলদ সংখ্যা। বুঝতে পারছেন? নিচেরটা জিরো হওয়া যাবে না। আচ্ছা, আর অমূলদ সংখ্যা মানে কি? অমূলদ, অমূলদ সংখ্যা এটাকে ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। আমরা এখানে কি লিখছিলাম? পূর্ণ সংখ্যা অনুপাত ভগ্নাংশ রূপে প্রকাশ করা গেলে মূলদ হবে, ভগ্নাংশ বানানো গেলে মূলদ হবে। আর ভগ্নাংশ বানানো না গেলে, যদি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভগ্নাংশ অনুপাত বা ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না, অনুপাত রূপে প্রকাশ করা যায় না, কথা বুঝছেন? ভগ্নাংশ বা অনুপাত বানানো যদি না যায়, তাহলে হবে মূলদ অমূলদ সংখ্যা। যায় না, এই যে প্রকাশ করা যায়, ভগ্নাংশ বানানো যায় মূলদ, ভগ্নাংশ বানানো যায় না অমূলদ। এখন আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কিভাবে চিনবা, বা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা চেনার উপায় কি, ঠিক আছে? কোন সংখ্যাগুলো মূলদ, এটা আমরা ব্যাখ্যা করব। প্রথমে আমরা মূলদ সংখ্যা কিভাবে পাওয়া যায়, মূলদ সংখ্যা পাওয়া যায়, আমরা এটা জরুরি বেশি যে আপনি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা চিনতে হবে তো, বা কোন কোন সংখ্যাগুলো মূলদ। দেখেন পি বাই কিউ, আমরা বলছি পি বাই কিউ মানে মূলদ। এখন পি বাই কিউ মানে কি? ভাগাকার। এটাতে বোঝায় কি? কিউ দিয়ে পি রে ভাগ বোঝায়, এটা বোঝায় না? ভাগ। ভাগফল করলে দেখেন, আমি যদি ভাগ করি, যে 6কে 2 দিয়ে ভাগ করি রেজাল্ট আসে 3, 5কে 2 দিয়ে ভাগ করে রেজাল্ট আসে 2.5, আর 11কে 9 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসে 1.222222222, মানে 1.2 পৌনঃপুনিক। তার মানে দেখা যাচ্ছে ভাগফল, এই যে ভাগ, ভাগ করলে ফলাফল হয় 3 রকম। খেয়াল করার বিষয়টা, ভাগ করলে 3 রকম ফলাফল পাওয়া যায়। একটা হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এরকম, এই যে পূর্ণ সংখ্যা আসছে ভাগফল, পূর্ণ সংখ্যা হইতে পারে। আরেকটা হইতে পারে কি? এই যে সসীম দশমিক, সসীম দশমিক হইতে পারে, সসীম দশমিক হইতে পারে। আরেকটা হতে পারে, এটা পৌনঃপুনিক বলে এটাকে, অসীম আবৃত্ত, অসীম আবৃত্ত বা পৌনঃপুনিক, অসীম আবৃত্ত বা পৌনঃপুনিক। তাহলে ভাগফল, ভাগ মানে একটা সংখ্যা দিয়ে যদি আমরা একটা সংখ্যায় ভাগ করি, অর্থাৎ ভাগফল, ভগ্নাংশের ফলাফল 3 রকম হয়। একটা হলো ভগ্নাংশের ফলাফল 3 রকম, পূর্ণ সংখ্যা হইতে পারে ভগ্নাংশের ফলাফল, ভগ্নাংশের ফলাফল সসীম দশমিক হতে পারে, ভগ্নাংশের ফলাফল অসীম আবৃত্ত হতে পারে। তাহলে 3 রকম। হ্যাঁ, ধনাত্মক, হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা মনে আছে আমার। পূর্ণ সংখ্যা, সসীম দশমিক আর অসীম আবৃত সংখ্যা, এই 3 ধরনের সংখ্যা মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। এই 3 ধরনের সংখ্যা হলো মূলদ। তাহলে সকল পূর্ণ সংখ্যা মূলদ। পূর্ণ সংখ্যাগুলো কি? মূলদ। তো মূলদ সংখ্যা কোনগুলা? পূর্ণ সংখ্যা, সসীম দশমিক সংখ্যা আর অসীম আবৃত বা পৌনঃপুনিক সংখ্যা, এই সংখ্যাগুলো মূলদ।
আমরা দেখলাম কি কি মূলদ, কি কি সংখ্যা মূলদ? একটা হলো ভগ্নাংশ, এটা তো মূলদ। ভগ্নাংশ এবং ভগ্নাংশ ফলাফল মনে রাখবেন। ভগ্নাংশ, ভগ্নাংশ, ভগ্নাংশ ও ভগ্নাংশের ফলাফল, ভগ্নাংশের ফলাফল এগুলো কি? মূলদ। ভগ্নাংশ আর ভগ্নাংশের ফলাফল হলো মূলদ। প্রথম শর্ত, ভগ্নাংশ এবং ভগ্নাংশের ফলাফল হলো মূলদ। বিষয়টা বুঝছেন? ভগ্নাংশ এবং ভগ্নাংশের ফলাফল কি? মূলদ। এবার আসি অমূলদ সংখ্যা কিভাবে পাওয়া যায়। আমরা আমাদের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হবে, হ্যাঁ। ভগ্নাংশ এবং ভগ্নাংশের ফলাফল হলো মূলদ। 49তম, এই 49তম, 49তম বিসিএস এর জন্য জেনারেল প্লাস টেকনিক্যাল সাবজেক্ট ভিত্তিক আমরা সব ধরনের আলোচনা করব ভবিষ্যৎ। আমরা আলোচনা করি, আমাদের ব্যাচ শুরু হবে 1 তারিখ থেকে। ব্যাচ 1 আগস্ট শুরু হবে। ভগ্নাংশ আমরা আমরা মানে জেনারেল এবং টেকনিক্যাল দুই ধরনের আলোচনায় থাকবে, কারণ আপনাদের অনেকের সাবজেক্ট থাকবে, সাবজেক্ট ভিত্তিক আলোচনা হবে আমাদের। এটা 49তম একটা বিশেষ ব্যাচ শুরু হবে 1 আগস্ট থেকে। আমরা জেনারেল এবং টেকনিক্যাল দুই ধরনের ক্লাস থাকবে, ঠিক আছে। জেনারেল ক্লাসগুলো তো বিসিএস এর মেন্টররা নিবে, আর টেকনিক্যাল ক্লাসগুলো যে যে সাবজেক্টের বিসিএস ক্যাডাররা নিবে। হ্যাঁ, যে যে সাবজেক্ট, অঙ্কের জন্য অঙ্কের বিসিএস ক্যাডার, আবার বাংলার জন্য বাংলার একজন মানে কলেজ শিক্ষক, ইংরেজির জন্য ইংরেজির জন্য, এরকম সব সাবজেক্ট ভিত্তিক কলেজের শিক্ষকরা বিসিএস ক্যাডাররা ক্লাস নিয়ে থাকবে, ঠিক আছে। এর বিষয়। আচ্ছা, আমরা তাহলে আলোচনা করি মূলদ সংখ্যা কিভাবে পাওয়া যায়। দেখলাম আমরা 3 রকম। পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ থেকে আসছে ভগ্নাংশ এবং ভগ্নাংশের ফলাফল। পূর্ণ সংখ্যা, সসীম দশমিক এবং অসীম আবৃত বা পৌনঃপুনিক সংখ্যা হলো মূলদ। এবার অমূলদ সংখ্যা কিভাবে পাওয়া যায়? অমূলদ সংখ্যা কি, খুব ইম্পর্টেন্ট। অমূলদ সংখ্যা কিভাবে পাওয়া যায়? সবচেয়ে অমূলদ সংখ্যা পাওয়া যায় হলো কিভাবে, এটা ইম্পর্টেন্ট। যোগ বিয়োগ গুণ ভাগ করে অমূলদ পাওয়া যায় না। বিষয়টা বুঝেন, যোগ বিয়োগ গুণ ভাগ করে কি অমূলদ পাওয়া যায় না। যোগ বিয়োগ গুণ ভাগ করে কি অমূলদ পাওয়া যায় না। তা কিভাবে অমূলদ পাওয়া যায় আমরা দেখি। সেটা হলো রুট করলে, যে রুট একটা সংখ্যায় যদি নাম্বারকে রুট করি, ধরেন আপনি 4কে রুট করলেন পাবেন 2, 3কে রুট করলে পাবেন 1.732 ড্যাশ 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 ড্যাশ, 2কে রুট করলে পাবেন 1.4142 ড্যাশ 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 ড্যাশ, 5কে রুট করলে পাবেন 2.36 ড্যাশ 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 ড্যাশ, হিজিবিজি। তাহলে এই যে রুট করলে 2 রকম মান পাওয়া যায়, যে 4, আবার 9কে রুট করলে 3 পাবেন, ঠিক আছে। দেখা যাচ্ছে রুট করলে মান পাওয়া যায় 2 রকম। রুট করলে, রুট করলে অ্যাকাউন্টিং কোর্স, হ্যাঁ হবে রাকিব, অ্যাকাউন্টিং না, বিষয়ভিত্তিক যতগুলো সাবজেক্ট আছে, মোটামুটি যেগুলো সাবজেক্ট পোস্ট বেশি আছে সবগুলো অ্যাকাউন্টিং এর। আমাদের 28 তারিখে, 28 তারিখ, 28 জুলাই, 28 জুলাই অ্যাকাউন্টিং এর জন্য, অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা হবে। অ্যাকাউন্টিং আলোচনা হবে, একদম বিশেষ করে আলোচনা করবেন রাকিব। অ্যাকাউন্টিং এর আলোচনা হবে, মানে আপনাদের 28 জুলাই অ্যাকাউন্টিং এর টিচার বিসিএস ক্যাডার একজন, উনি আলোচনা করবেন, ঠিক আছে। বিসিএস ক্যাডার উনি আলোচনা করবেন অ্যাকাউন্টিং এর সাবজেক্ট ভিত্তিক আর কি, জেনারেল টেকনিক্যাল সাবজেক্টের আলোচনা করে করবেন। আমাদের টেকনিক্যাল ক্লাসগুলো হবে, জেনারেল ক্লাসগুলো হবে, ঠিক আছে। অ্যাকাউন্টিং কোর্স হবে। আপনি আমাদের পেজে একটু মেসেজ দিয়ে রাখেন, ঠিক আছে। জেনেসিস জেনেসিস বিসিএস কেয়ার এই পেজে একটা ইনবক্স করে রাখেন যে অ্যাকাউন্টিং এর জন্য। হ্যাঁ, এটা ভালো হবে। আব্দুল কায়েম বলছে খুলনা থেকে। আচ্ছা, খুলনা, আচ্ছা খুলনা সাতক্ষীরার অনেক লোক আছে দেখা যাচ্ছে, ভালো। তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে রুট করে 2 রকম মান পাওয়া যায়। একটা হলো পূর্ণ মান, আর এটা কি মান? একটা হলো অসীম, অসীম অনাবৃত্ত, অসীম এবং অনাবৃত্ত। এই অসীম অনাবৃত্ত সংখ্যাগুলো হলো অমূলদ সংখ্যা। অসীম অনাবৃত্ত সংখ্যা কি অমূলদ সংখ্যা, কারণ কারণটা ভীষণ। আইসিটি টেকনিক্যাল 100টি প্রশ্নে এমসিকে ত্রিপলি থেকে কতটি থাকবে, এটা শাহরিয়ার ইসলাম আপনার কোয়ারির জন্য ধন্যবাদ। জিনিসটা হলো আমাদের এই যে অ্যাকাউন্টিং এর মানে আইসিটির জন্য একজন বিশেষ ক্যাডার নিয়ে আলোচনা করবেন, ঠিক আছে। এর মধ্যে সিলেবাস আছে, পিএসসির একটা সিলেবাস দিয়েছে, আপনার আইসিটির যে কি কি টপিকস আপনাদের থেকে প্রশ্ন আসবে। এটা এইভাবে বলা যাবে না যে কয়টা এই ট্রিপলি থাকবে, কয়টা সিএসসি থাকবে, এটা বলা যাবে না, এটা কেউ বলতে পারবে না। আর পিএসসিও বলতে পারবে না, প্রশ্নকর্তারা জমা দিবেন, এরপরে পিএসসি এটা লটারি করে সবার সেট তো দিয়ে করবে না। এটা আলোচনা হবে 28 জুলাই, সময় 7:30, 7:30।
আমাদের প্রতিদিন 7:30টায় ক্লাস হবে। প্রতিদিন প্রতিদিন লাইভ হবে, প্রতিদিন প্রতিদিন 7:30টা, প্রতিদিন লাইভ ক্লাস হবে 7:30টা ইনশাল্লাহ। প্রতিদিন লাইভ 7:30টা, ঠিক আছে? প্রতিদিন লাইভ হবে, হ্যাঁ। এলো বিষয় রাকিব হোসেন আর শাহরিয়ার ইসলাম। আমাদের আপনি আমাদের লাইভ গুলো দেখেন, দেখতে থাকেন, দেখবেন যে আপনারা ইনশাল্লাহ আপনাদের টপিক মানে কোয়ারি জানবেন। আমি আজকে গণিত নিয়ে, গণিতের জেনারেল অংশ নিয়ে আলোচনা করছি। আরেকদিন গণিতের আবার টেকনিক্যাল অংশ নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? আজকে জেনারেল আলোচনা করছি, আমরা অমলত নিয়ে আলোচনা করছি। আরেকদিন অমলত সঙ্গে তাহলে দেখলাম এই যে √2, √3 এগুলো অমূলদ সংখ্যা, কিন্তু √4, √9 এটা আবার মূলদ হয়ে যাচ্ছে, কারণ এগুলো পূর্ণমান পাওয়া যায়। √2, √3 একইভাবে √3, √4 এই পাশে অমূলদ, এগুলো হলো অমূলদ। কিন্তু কিউবিক রুট যদি 8 দেই, কিউবিক রুট যদি 27 দেই, তাহলে এই যে কিউবিক √8 এটা মান হলো 2, কিউবিক √27 দিলে আবার হবে 3। তাহলে বর্গমূল ঘনমূল দেখা যাচ্ছে, বর্গমূল ঘনমূল করে যদি পূর্ণ মান পাওয়া যায়, মূল করে মূল করে মূল করে পূর্ণ পূর্ণ কি হবে? মূলদ। আর মূল করে হিজিবিজি অসীম অনাবৃত, অসীম অনাবৃত যদি হয় তাহলে অমূলদ হবে, অমূলদ হবে। বিষয়টা এরকম। মূল মানে যে কোনো মূল, বর্গমূল ঘনমূল। তাহলে বিষয়টা খেয়াল করেন, বিষয়ভিত্তিক প্রশ্ন কি বাংলায় হবে? এইটা পরীক্ষা এর আগে কখনো হয় নাই, বুঝছেন? তবে সাধারণত বিষয়ভিত্তিক প্রশ্নগুলো ইংরেজিতে হয়। 48-এর ক্ষেত্রে, 48-এ জেনারেল প্রশ্ন হয়েছে বাংলা, টেকনিক্যাল হয়েছে, টেকনিক্যাল অংশ এটা হয়েছে ইংরেজি, বুঝছেন? এটা তো সত্যি কথা। তাহলে দেখা যাচ্ছে 48-এর ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রশ্নের 48-এর ক্ষেত্রে কি হয়েছে? জেনারেল প্রশ্ন হয়েছে বাংলায়, আর টেকনিক্যাল প্রশ্ন ইংরেজিতে। তাহলে ইংরেজিতে হওয়ার সম্ভাবনা আছে। তবে এই ধরনের পরীক্ষা এর আগে কখনো হয় নাই। মানে বিসিএস এ স্পেশাল জেনারেল ক্যাডারে, শিক্ষা ক্যাডারে 200 মার্কের এমসিকিউ পরীক্ষা এর আগে হয়েছে, তবে সেটা অনেক আগে 24তম বিসিএস মানে 23তম বিসিএস হয়েছিল। এখন নতুন করে পরীক্ষা হচ্ছে, এই জন্য আগে থেকে বলা। সাধারণত সাধারণত যেটা হয়, জেনারেল প্রশ্নগুলো বাংলায় হয়, টেকনিক্যাল প্রশ্নগুলো ইংরেজিতে হয়। রাকিব, দুই ভাষায় না, জেনারেল প্রশ্নগুলো বাংলাই হবে। তবে কেউ যদি ইংলিশে পরীক্ষা অ্যাপ্লাই করে যে ইংলিশে পরীক্ষা দিব, তাহলে সে ইংলিশে দিতে হবে। তবে টেকনিক্যাল প্রশ্ন ইংরেজিতেই হয়, সাধারণত হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা বেশি, হ্যাঁ। অ্যাকাউন্টিং আমাদের দেখা যাচ্ছে, অ্যাকাউন্টিং ট্রিপলি এবং পাইলাম হলো ম্যাথ, ঠিক আছে। অন্যান্য সাবজেক্টে মানে বাংলা এগুলো থাকবে, সব বিষয় থাকবে আমাদের। এটা হলো বিষয়। তাহলে আমরা দেখলাম মূলধন সংখ্যা কিভাবে আমরা আমরা আজকে একটা মানে আমরা আলোচনা করছি আসলে বিভিন্ন বিষয়গুলো নিয়ে। মূলত ক্লাসগুলো হবে হলো যে আমাদের ইসে কি বলে এটাকে, জুম লাইভে হবে, জুমে হবে, যাতে আপনারা প্রশ্ন করতে পারবেন। এটা টেকনিক্যাল অংশ হবে, জেনারেল অংশ হবে। আমাদের কোর্স শুরু হবে 1 আগস্ট থেকে। 1 আগস্ট, 1 আগস্ট, 1 আগস্ট থেকে জেনারেল এবং টেকনিক্যাল, জেনারেল প্লাস টেকনিক্যাল, জেনারেল প্লাস টেকনিক্যাল। তাহলে আমরা দেখতেছি যে আমাদের আপনারা যারা আগ্রহী আছেন, 2 মাসের মধ্যে প্রস্তুতি নিয়ে, 2 মাসের প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে ক্যাডার হওয়া সম্ভব। 2 মাসে যদি কেউ 2 মাসে ঠিক মতো পড়ে, 8-10 ঘন্টা করে সময় দেয় এবং আমাদের ক্লাসগুলোর সাথে আমরা সময় দেয়, তা আশা করা যায় আমরা আপনারা ভালো করতে। আমাদের 48-এ ডাক্তার বিসিএস থেকে আমাদের 80% স্টুডেন্ট বা ভালো করবে আশা করা যায়। আমাদের এখান থেকে 48-এ আমাদের প্রায় 48-এ আমাদের প্রায় 48তমতে আমাদের প্রায় 6,000 স্টুডেন্ট ছিল। এখান থেকে 4,000+ কোয়ালিফাইড করছে। তা আমাদের অভিজ্ঞতা আছে জেনারেল বিসিএস নিয়ে কাজ করা, টেকনিক্যাল বিসিএস নিয়ে কাজ করা। তা আমাদের আমরা 47 থেকেও ব্যাচ হবে আমাদের। যেটা বলছিলাম, তাহলে আমাদের কি 48-এ 48-এ 6,000 স্টুডেন্ট থেকে 4,000+ কোয়ালিফাইড করছে। ঠিক আছে, এটা বলতেছিলাম, যারা যে যে সাবজেক্টে হন না কেন আপনারা
আপনারা আমাদের পেজে মেসেজ দেন, নক দেন, আমরা আলোচনা করবো আপনাদের সাথে। আমাদের কোর্সটা 1 তারিখ থেকে শুরু হবে। আর আমাদের কালকে সেমিনার হবে, আগামীকাল, আগামীকাল 26 জুলাই 7:30, 7টা, সেমিনার, সেমিনার হবে। একদম বিসিএস ক্যাডার নিবে, বিসিএস ক্যাডার থাকবে। 26 জুলাই আগামীকাল, আগামীকালের সেমিনার হবে। আর যারা ডাক্তার আছেন, 47তম ক্রাশ ব্যাচ চলতেছে, 47 বিসিএস এর ক্রাশ ব্যাচ, 2 মাসের জেনারেল প্লাস এক্সাম ব্যাচ, 2 ধরনের ব্যাচে থাকবে এক্সাম ব্যাচ। যারা এই মুহূর্তে 47 আছেন, যে 49 দিবেন না, 47 দিবেন, তাদের জন্য আমাদের ব্যাচ থাকবে। ঠিক আছে? তা আমরা যারা জেনেসিসের সাথে থাকেন, আশা করি বাংলাদেশের, আশা করা যাবে মানে অন্যতম সেরা মেন্টররা এখানে ক্লাস নেবেন। আমি গণিত নিয়ে থাকবো, আমাদের আরো যারা টিচার আছে, মির্জালাল সুমন স্যার ইংরেজি নিয়ে থাকে। আমাদের টিচারদের সাথে আপনাদের দেখা হবে নিয়মিত, প্রতিদিন আমাদের লাইভ থাকে 7:30টায়। আগামীকাল সেমিনার হবে, 7:30টায় সেমিনার হবে। আর এরপরে আমাদের বিষয়ভিত্তিক হবে, একদিন বিষয়ভিত্তিক হবে, একদিন জেনারেল হবে, একদিন বিষয়ভিত্তিক, একদিন জেনারেল, প্রতিদিন থাকবে। আমরা আমাদের পেজের সাথে থাকুন, আপনারা পেজটা একটু লাইক দিয়ে রাখুন, এবং তাহলে আপনি 7:30টায় মাগরিবের পরে আমরা লাইভ গুলো শুরু করে থাকি। আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আমরা আশা করতেছি আপনাদের একটা ভালো সার্ভিস দিব। আমাদের জেনেসিস বিসিএস কেয়ার মোটামুটি 10 বছর যাবত এই বিসিএস এর নিয়ে কাজ করতেছে। আগে ডক্টরদের নিয়ে কাজ করছে, ডক্টর বা জেনারেল মিলে। এখন থেকে আমরা শুধু ডক্টরদের নিয়ে এবং জেনারেল সব ধরনের বিসিএস নিয়ে আমরা কাজ করব। জেনারেল বিসিএস নিয়ে আগেও কাজ করা হয়েছে। 48 আমাদের সফলতা দেখেন, 6,000 ডাক্তারের মধ্যে 4,000 প্লাস কোয়ালিফাই করে জেনেসিস থেকে। জেনেসিস 6,000 ভর্তি হয়েছিল ডাক্তার, মানে এখানে মানে এনরোল করছিল, তার মধ্যে 4,000 প্লাস কোয়ালিফাইড করছে। আশা করি ক্যাডারের ক্ষেত্রে 3,000 ক্যাডারের মধ্যে আমার আশা করা যায় আমাদের 80% থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে? সেক্ষেত্রে মনে হতো স্পেশাল বিসিএস এর জন্য জেনেসিস একটা ভালো প্ল্যাটফর্ম আশা করি আপনাদের জন্য হবে। আপনারা সাথে থাকুন, ভালো থাকুন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।